आज আমি তোমাদের পড়াবো SN1। আগের ভিডিওতে আমি SN1 বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছি, SN2 বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা পড়ব SN1 ও SN2 বিক্রিয়ার মধ্যে তুলনা। তো প্রথমে আমরা নামটা দেখি, নামটা দেখলেই বুঝতে পারবো SN1 বিক্রিয়ার পুরো নাম কি। 1 মানে হচ্ছে ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর SN2 হচ্ছে বায়োমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এরপরে আমরা বিক্রিয়ার রেট দেখব। তাহলে SN1 বিক্রিয়ার রেট শুধুমাত্র সাবস্ট্রেটের ওপর নির্ভর করে, নিউক্লিওফাইলের ওপর কিন্তু নির্ভর করে না। আর আমরা SN2 বিক্রিয়ার রেট দেখব। SN2 বিক্রিয়ার রেট কিন্তু সাবস্ট্রেটের ওপর এবং নিউক্লিওফাইল দুটোর ওপরেই কিন্তু নির্ভর করে। তাহলে এইভাবে এটা রেট দেখলাম, এরও রেট দেখলাম SN2 বিক্রিয়ার। এরপরে দেখব মলিকিউলারিটি অথবা অর্ডার। মলিকিউলারিটি অথবা অর্ডার অফ রিয়াকশন কি হবে, যেহেতু শুধুমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে তার জন্য 1, আর এর হবে মলিকিউলারিটি বা অর্ডার 2, যেহেতু দুটোর উপর নির্ভর করে। আর আমরা দেখেছি SN1 রিয়াকশন 2 স্টেপ রিয়াকশন, দুটো স্টেপে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হয়। আর SN2-র ক্ষেত্রে সিঙ্গেল স্টেপ রিয়াকশন, অর্থাৎ একটা স্টেপেই বিক্রিয়াটা হয়ে যায়। একদিক থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে আর একদিক থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। এরপরে আমরা 5 নম্বর পয়েন্ট দেখব। এখানে কি SN1 রিয়াকশনের জন্য আমাদের কি নিউক্লিওফাইলটা উইক হলো নিউক্লিওফাইল বিক্রিয়াটা হয়, তাহলে নিউক্লিওফাইল উইক। আর SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমাদের স্ট্রং নিউক্লিওফাইলের প্রয়োজন হয়, তাহলে এখানে নিউক্লিওফাইলটা স্ট্রং। তাহলে SN1 রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা উইক, আর SN2 রিয়াকশনের ক্ষেত্রে কেন স্ট্রং? কারণ SN1 রিয়াকশনটা কিন্তু আগে শুরু হয়ে যায়, ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, তারপরে কার্বোক্যাটায়ন তৈরি হয়, দিয়ে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করে। কিন্তু SN2 রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, তারপর কিন্তু একদিক থেকে অ্যাটাক করে, একদিক থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। তাহলে কিন্তু এখানে নিউক্লিওফাইলকে কিন্তু বিক্রিয়াটা স্টার্ট করতে হচ্ছে, তার জন্য অবশ্যই কিন্তু নিউক্লিওফাইলটাকে আমাদের স্ট্রং নিতে হবে, তবেই কিন্তু বিক্রিয়াটা আমাদের শুরু হবে। এরপর আমরা দেখব অর্ডার অফ রেট অফ রিয়াকশন। অর্ডার অফ রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট, অর্থাৎ সাবস্ট্রেটটা কীরকম নিলে বিক্রিয়ার হারটা কেমন হবে। তাহলে আমরা কি জানি, এর রেট অফ রিয়াকশনটা কিসের ওপর নির্ভর করে? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হয় তত বিক্রিয়ার হারটা ভালো হয়। তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি? 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে CH3X থেকে যে কার্বোক্যাটায়নটা পাই, তাহলে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে যে কার্বোক্যাটায়ন পাবো সেটা সব থেকে স্টেবল হবে, আর CH3X থেকে যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা সব থেকে কম স্টেবল হবে। তার জন্য 3 ডিগ্রি যখন আমরা নেবো তখন বিক্রিয়ার হারটা সব থেকে ভালো হবে, আর যখন CH3X নেবো বিক্রিয়ার হারটা সব থেকে কম হবে। আর আমরা এরপরে দেখব SN2 রিয়াকশনের ক্ষেত্রে অর্ডার অফ রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট। এখানে আমরা কি জানি, রেট অফ রিয়াকশনটা কিসের উপর নির্ভর করে? রেট অফ রিয়াকশনটা স্টেরিক হিন্ড্রেন্সের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্টেরিক হিন্ড্রেন্সের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি হবে তত রেট অফ রিয়াকশন কম হবে, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি হবে তত রেট অফ রিয়াকশন কম হবে, আর স্টেরিক হিন্ড্রেন্স কম হলে রেট অফ রিয়াকশন বেশি হবে। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স সব থেকে কম কার? CH3X এর, কারণ এর মধ্যে শুধু CH3 গ্রুপ যুক্ত আছে। তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, অর্থাৎ এর পুরো উল্টো। এখানে 3 ডিগ্রি সাবস্ট্রেট নিলে রেট অফ রিয়াকশন সব থেকে ভালো হয়েছিল, আর এখানে 3 ডিগ্রি সাবস্ট্রেট নিলে রেট অফ রিয়াকশন সব থেকে কম হয়েছে। আর এখানে মিথাইল
নিলে CH3X নিলে রেট অফ রিয়াকশান সব থেকে কম হয়েছিল, কিন্তু এখানে CH3X নিলে রেট অফ রিয়াকশান সব থেকে ভালো হলো। তাহলে আমরা এরপরে দেখব যে কীরকম পোলার লাগে। এখানে আমাদের কীরকম সলভেন্ট লাগে। এখানে আমাদের লাগে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট আমাদের একটা উদাহরণ দিই, পরে আমরা আরও অনেক উদাহরণ বলবো। জল একটা ভালো পোলার প্রোটিক সলভেন্ট, অর্থাৎ পোলারও আবার যার মধ্যে ডোনেট করার মতো প্রোটন আছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আছে, তার জন্য পোলার প্রোটিক সলভেন্ট। আর SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। অর্থাৎ যখন আমরা দেখব, যখন আমাদেরকে দিয়ে দেবে বলো যে এই বিক্রিয়াটা SN1 মধ্যে দিয়ে হয়েছে না SN2 মেকানিজমের মধ্যে দিয়ে হয়েছে, তখন আমরা দেখব যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট থাকে তখন আমরা বলে দেবো SN2, আর যদি পোলার প্রোটিক সলভেন্ট থাকে তখন আমরা বলে দেবো SN1। এর একটা ভালো উদাহরণ হলো তোমাদের অ্যাসিটোন CH3CO CH3। এরপর আমরা দেখব যদি হ্যালোজেনটা আমরা কেমন নিলে রেট অফ রিয়াকশানটা কেমন হবে। তাহলে অর্ডার অফ রেট অফ রিয়াকশান উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট দেখেছিলাম, এরপরে হ্যালোজেন নেবো। তাহলে দেখো যে হ্যালোজেনটা সব থেকে ভালো লিভিং গ্রুপ হবে সেই হ্যালোজেনটার ক্ষেত্রে রেট অফ রিয়াকশানটা বেশি হবে, কারণ দ্রুত বেরিয়ে যাবে। তাহলে সব থেকে ভালো লিভিং গ্রুপ হচ্ছে আই, তাহলে RI যদি নিই রেট অফ রিয়াকশান সব থেকে বেশি হবে। তারপরে হচ্ছে বিআরটা ভালো লিভিং গ্রুপ, তার জন্য RBr, তারপরে হচ্ছে RCl, তারপরে হচ্ছে RF। অর্থাৎ RF যদি আমরা সাবস্ট্রেট হিসাবে নিই তাহলে রেট অফ রিয়াকশান সব থেকে কম হবে, আর RI নিলে রেট অফ রিয়াকশান সব থেকে বেশি হবে। সেই একই জিনিস হবে SN2 রিয়াকশানের ক্ষেত্রে। তাহলে রেট অফ রিয়াকশান উইথ রেসপেক্ট টু হ্যালোজেন দুটোর ক্ষেত্রে সেম, যেহেতু আইটা যেহেতু সব থেকে ভালো লিভিং গ্রুপ আর এফটা যেহেতু সব থেকে ব্যাড লিভিং গ্রুপ। তাহলে এরপর দেখলাম, এরপরে আমরা দেখব SN1 রিয়াকশানে কি হয়। SN1 রিয়াকশানের ক্ষেত্রে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো থেকে তোমাদের নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারে। তাহলে ব্যাক অ্যান্ড ফ্রন্ট অ্যাটাক বাই নিউক্লিওফাইল, অর্থাৎ নিউক্লিওফাইলে দুদিক থেকেই কিন্তু অ্যাটাক করতে পারে। আর SN2 রিয়াকশানের ক্ষেত্রে কি হয়, SN2 রিয়াকশানের ক্ষেত্রে শুধু নিউক্লিওফাইলটা ব্যাক অ্যাটাক করতে পারে, কারণ আমরা বলেছিলাম ফ্রন্ট অ্যাটাক করতে পারে না, কারণ ফ্রন্ট অ্যাটাক করলে লিভিং গ্রুপটাও হচ্ছে তোমাদের নেগেটিভ চার্জযুক্ত, আর নিউক্লিওফাইলটা যেহেতু নেগেটিভ চার্জযুক্ত তাহলে দুজনকে বিকর্ষণ করবে, তার জন্য কিন্তু নিউক্লিওফাইলটা সামনের দিক থেকে অ্যাটাক করতে পারে না, পিছন দিক থেকে অ্যাটাক করে। তাহলে যেহেতু এখানে ব্যাক আর ফ্রন্ট দুটো দিক থেকে অ্যাটাক করে, তাহলে এখানে আমরা যে সাবস্ট্রেটটা যদি আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট নিই, ইফ সাবস্ট্রেট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, এরপরে যদি আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট না নিয়েও করি তাও কিন্তু বিক্রিয়াটা হবে, কিন্তু যদি আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট নিই তাহলে এখানে কি হবে, এখানে আমরা প্রোডাক্টটা পাবো রেসিমিক মিক্সচার, অর্থাৎ ইনভার্সন আর রিটেনশন দুটোই পাবো, যেহেতু ফ্রন্ট আর ব্যাক অ্যাটাক হচ্ছে। তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো দেখো, যদি আমরা এরকম নিই CH3H, এখানে নিউক্লিওফাইল প্রোডাক্ট, এখানে নিউক্লিওফাইল, এটা বিলো দ্য প্লেন আছে আর R' আছে অ্যাবাভ দ্য প্লেন, অর্থাৎ এখানে ধরো লিভিং গ্রুপ ছিল, লিভিং গ্রুপটা বেরিয়ে এখানে নিউক্লিওফাইল অ্যাটাচ হয়ে গেছে। তাহলে সাবস্ট্রেটের যে কনফিগারেশন ছিল প্রোডাক্টেরও একই কনফিগারেশন পেয়েছি, তখন তাহলে সেটা হবে রিটেনশন। আর যখন সাবস্ট্রেটের যে কনফিগারেশন ছিল তার উল্টো কনফিগারেশন আমরা পাই, তাহলে সেটা হবে আমাদের ইনভার্সন। কিন্তু এক্ষেত্রে অ্যাবাভ দ্য প্লেন যে গ্রুপটা থাকবে, বিলো দ্য প্লেন যে গ্রুপটা থাকবে, সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো ইনভার্সন আর রিটেনশনের ক্ষেত্রে পরস্পর এরা কিন্তু মিরার ইমেজ, ইনভার্সন আর রিটেনশন প্রোডাক্ট দুটো একে অপরের কিন্তু মিরার ইমেজ হচ্ছে। আর এখানে যেহেতু শুধুমাত্র ব্যাক সাইড অ্যাটাক হয়, তাহলে এখানে আমরা যদি সাবস্ট্রেটটা অপটিক্যালি অ্যাক্টিভ নিই তাহলে এখানে আমরা প্রোডাক্ট হিসেবে শুধু ইনভার্সন পাবো, যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে তার জন্য কনফিগারেশনটা সাবস্ট্রেট আর প্রোডাক্টের পুরো উল্টো হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ওয়ালডেন ইনভার্সনও বলা হয়, যে প্রোডাক্টটা পায় তাকে বলা হয় ওয়ালডেন ইনভার্স প্রোডাক্ট, ওয়ালডেন ইনভার্সনও এটাকে বলা হয়। তাহলে আমরা দেখো SN1 SN2 বিক্রিয়ার মধ্যে তুলনা করলাম,
তাহলে দেখো আমরা এরপর তোমাদেরকে বলি যে দেখো স্ট্রং নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল, তাহলে সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। যখনই বলবে যে কোন মেকানিজমের মধ্যে দিয়ে বিক্রিয়াটা হবে, SN1 না SN2, তখন আমাদেরকে যদি আমরা স্ট্রং নিউক্লিওফাইল দেখি তখনই বুঝে যাব যে সেটা আমাদের হবে SN2। আর যদি দেখি যে আমাদের উইক নিউক্লিওফাইল আছে তখন আমাদের বিক্রিয়া হয়ে যাবে SN1 মেকানিজমের মাধ্যমে। তাহলে স্ট্রং নিউক্লিওফাইল কি? NaOR, NaOH, KOH, NaCN, KCN, NaNH2, Ki, NaN3। আবার যদি উইক নিউক্লিওফাইল আমাদের কোনগুলো হবে? H2O, ROH, H2S আর SH। তাহলে আমরা স্ট্রং নিউক্লিওফাইল আর উইক নিউক্লিওফাইল এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা সলভেন্টগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট কোনগুলো? পোলার প্রোটিক সলভেন্ট আমরা দেখেছি H2O, তারপরে হচ্ছে CH3OH, CH3CH2OH, এগুলো হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এরপর আমরা দেখি কয়েকটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, কারণ সলভেন্টগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে আমরা সলভেন্টগুলো দেখেও নির্ণয় করতে পারবো যে কোন পথে বিক্রিয়াটা আমাদের যাচ্ছে। প্রথমেই তো আমরা পড়েছি একটা অ্যাসিটোন, তারপরে হচ্ছে DMF, এর ফুল ফর্ম হচ্ছে ডাইমিথাইল ফরমামাইড। তাহলে এর সংকেত কি হবে? N, ডাইমিথাইল, তাহলে দুটো CH3 গ্রুপ আর এখানে হচ্ছে CHO। আর একটা আমাদের ভালো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে DMSO, ডাইমিথাইল সালফক্সাইড। তাহলে এর সংকেতটা কি হবে? ডাইমিথাইল সালফক্সাইড লিখলাম আর ডাইমিথাইল। তাহলে দেখো আমাদেরকে কোনগুলো স্ট্রং নিউক্লিওফাইল, কোনগুলো উইক নিউক্লিওফাইল সেগুলো মনে রাখতে হবে। কোনটা পোলার প্রোটিক সলভেন্ট, কোনটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মনে রাখতে হবে। কারণ আমাদেরকে পরবর্তীতে নির্ণয় করতে হবে যে কোন বিক্রিয়াগুলো দিয়ে দেবে তারপরে নির্ণয় করতে হবে যে এটা SN1 মেকানিজমের মধ্যে হবে না SN2 মেকানিজমের মধ্যে হবে। তখন তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, দেখতে হবে সাবস্ট্রেটটা কি। তাহলে কোন সাবস্ট্রেটের ক্ষেত্রে কোন বিক্রিয়াটা ভালো হয় সেটা আমরা জানি। কোন নিউক্লিওফাইলটা দেখতে হবে, আমরা জানি কীরকম নিউক্লিওফাইল নিলে কোন পথে যাবে। আবার সলভেন্টটাও দেখতে হবে, যেরকম সলভেন্ট হবে তার উপরে বিক্রিয়াটা নির্ভর করবে SN1 না SN2। ঠিক আছে, তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা SN1 SN2 বিক্রিয়া নির্ণয় করব কোনটা কোন পথে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। এখন